খেলা হবে খেলা। আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা ফ্রেশ নিউজ, আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায়। জাস্ট কৌশলটা কি অবলম্বন করছে যে এইখানে আশ্চর্য একটা কথা আছে, ইনফরমেশন ইজ মানি অ্যান্ড ইনফরমেশন ইজ পাওয়ার। মারি খেলা কিন্তু শুরু হয়ে গেছে দাদা বাবু, খেলা শুরু হয়ে গেছে, ছুটিয়ে লাল করে দিতে পারে। ভারতের অনেক গোপন পোস্টকে টার্গেট করে এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করছিল, অথবা বাংলাদেশ ভারতের গতিবিধি লক্ষ্যে এই ড্রোনকে আকাশে উড়িয়েছে এবং এই ড্রোন পৌঁছে গেছে পাকিস্তানের হাতে। ইতিমধ্যে মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, চীন প্রত্যেকটা সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে, যার নাম ভারত। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে, দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ। আকাশ অন্ধকার, ভারী হয়ে আসছে অন্ধকার। দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় ঝড় বয়ে আসতে পারে। বিএনপিকে কেউ ভুল বোঝাচ্ছে। বিএনপিকে কারা ভুল বোঝাচ্ছে? নেপথ্যে কারা? বিএনপির ইতিহাসে অতীতে এত বড় ভুল তারা কখনো করেনি, এমন করুণ পরিণতি তাদের কখনো হয়নি। তাই কাউয়াকে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন, তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। জুম্মার নামাজে পরে ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিয়ে কথা বলেছে, যেখানে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এক সাইডে চাপিয়ে গিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ না করে। আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো আমাদের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট। এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায়। আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভর ভারত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না। তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে, জোরালো হচ্ছে, এটা হচ্ছে তারই পদক্ষেপ। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন। তার পাশাপাশি আবার চীনের সাথে ধরম মহরম। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন, একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে শোনা যাচ্ছে। সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ। এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে, ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায়। যে ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিকঠাক থাকলে আগামী 28শে মার্চ বেইজিং এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রমপরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির 3 বৈশ্বিক উদ্যোগ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলেন, এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টার মধ্যে বেইজিং এর বৈঠক হবে। এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। আগামী চীনের হাইনান প্রদেশে 25 থেকে 28শে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, এখন ইতিমধ্যে তহিদ হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা, সেখানেও নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে। সবকিছু এখনো খোলাসা করা হয়নি।
কিছু হয়তো জিনিস জানানো হবে, আবার কিছু চীন সফর কালে চূড়ান্ত হবে বিষয়। তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে, সেই দৃশ্য নিশ্চয়ই দেশবাসী প্রত্যক্ষ করবেন। দর্শক, রাজনীতিবিদরা বললো না 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 না, আপনার সংস্কার করার দরকার নাই স্যার, আপনি চলে যান, আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব, দেশকে সোনার বাংলা বানাবো। তাই না, সোনার বাংলা বানাবে। আমরা 54 বছরের সোনার বাংলা দেখছি তো, নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে। যাই হোক, এরপর আসলো রোজা। এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই, আপনারা সবাই জানেন। কিন্তু ইউনূস স্যার বাণিজ্য উপদেষ্টাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক, কাউকে ছাড় দেওয়া হবে না। যার জন্য এই রোজার মাসে দেখেন, গত 15 বছরের রোজা দেখেন, এই রোজার মাসটা দেখেন, কোন রকম বাণিজ্য নাই, কোন রকম লুটপাট নাই, পূর্বে যা দাম ছিল তাই আছে। রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না। গত 15-16 বছর যারা বাণিজ্য করছে তারা তো পালায় গেছে, কিন্তু ওই শূন্যস্থানে কারা আসছে, যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না। এখন হয়ে গেল গলার কাটা ইউনূস স্যার। কারো মনোভূত না, কিন্তু সবাই গলার কাটা, সবাই গলার কাটা। এবং সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন? ভারতের হাই কমিশনার। আগে দেখতেন না আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বারবার সিটিং দিত, বসতো, বাসায় দাওয়াত করতো, হ্যাঁ, মাসে 2-3টা পার্টি চলতো, সব বন্ধ, কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে ইউনূস স্যার। ভারতও চায় না, ভারতও মনে করে এই লোক গলার কাটা, একে সরাইতে হবে। সবাই গলার কাটা, হায় হায়, মেঘ থম থম করে, কেউ নেই, কেউ না ইউনূস স্যারের পাশে। কিন্তু আমরা থাকবো, আমরা জনগণ থাকবো। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেশে, দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। সরকারের কেউ হেল্প করতে চাচ্ছে না। কারণ কি জানেন? এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না, তাহলে তাড়াতাড়ি সরানো যাবে, তাড়াতাড়ি সরানো যাবে। নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে। এগুলো সব কচু কচু ঘোড়ার ডিম। মুখ খারাপ করলাম না। আপনারা জনগণ ইউনূস স্যারের পাশে থাকেন, একটা চান্স নেন না ভাই, একটা চান্স নেন। 54 বছর তো দেখছি আমরা, একটা চান্স নেই না, দেখি না উনি কি করে, একটু দেখি আমরা যদি জনগণ উনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে, সবাই গিলতে হবে, কেউ ফেলতে পারবে না। কাউয়াকে জীবিত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি 24 এর পক্ষ থেকে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি। 1 লক্ষ টাকা পুরস্কার দেব কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন, অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন। কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে। যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে, কলকাতা আছে, বিভিন্ন দেশে আছে। মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায়েশে থাকার জন্য এই প্রপাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে। আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে। আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে। ওবায়দুল কাদেরকে সরাসরি যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারতে পাঠানো হয়েছে। এই যে গল্পটা, এই যে বিষয়টা ছিল, সবটাই নাটক হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদেরের সর্বশেষ সিম কার্ড মোহাম্মদপুরে সেদিন পাওয়া গিয়েছিল। দুপুর 2:40 দিকে সে মোহাম্মদপুর 5ই অগাস্টে ছিলেন। এরপর থেকে তার সিম কার্ডটা আবারও নতুন করে অ্যাক্টিভ কোথাও বাংলাদেশের সন্ধান পাওয়া গিয়েছে। ইত্তেফাকের এই নিউজ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। পাশাপাশি আরো বেশ কিছু জায়গা থেকে এবং সঠিক জায়গা থেকে এই নিউজটা আসছে যে ওবায়দুল কাদের জীবিত বাংলাদেশে আছে। তাকে মৃত্যু ঘোষণা করে আবারও তাকে লুকিয়ে ফেলার জন্য চেষ্টা চলছে তার কিছু পেইড এজেন্ট মিডিয়ার মাধ্যমে। দর্শক, গুরুত্বপূর্ণ একটা তথ্য সামনে আসলো, সেটি হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যে পলায়ন এবং পতন, সেই সময়কার পরিস্থিতির উপরে ফলকার তুর্ক, তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, তিনি বলছেন সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম। অর্থাৎ জুলাই আগস্টে যে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, গণঅভ্যুত্থান শুরু হলো, সেই সময় সেনাবাহিনী যাতে
ছাত্র জনতার উপর গুলি না চালাতে পারে, আক্রমণ না করতে পারে, সেই জন্য তাদেরকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এবং সেনাবাহিনী সেই সতর্কতাটা মাথায় রেখেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। সেই কারণেই একটা পরিবর্তন এসছে যে সেনাবাহিনীকে তৎকালীন সরকার ব্যবহার করতে পারেনি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, ফলকার তুর্ক নিজেই এটি প্রকাশ করেছেন। এখানে খবরে বলা হচ্ছে, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এই কথা বলেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার তুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন এবং মূল্যবোধ মেনে সব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। অর্থাৎ বলছেন যে বিভিন্ন জায়গায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাতে এই হাইকমিশনার বা হাইকমিশন, জাতিসংঘের এই প্রতিষ্ঠান, মানে তার কোনো ক্ষমতা নেই। তখন উদাহরণ হিসাবে তিনি বলছেন যে না, এটা সত্য না। বাংলাদেশের যখন কি ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছিল, তখন সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতি উল্লেখ করে বলা হয়েছিল যে যদি সেনাবাহিনী আক্রমণ করে, গুলি চালায়, হতাহতের ঘটনা ঘটে, মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে শান্তিরক্ষী মিশন থেকে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে বহিষ্কার করা হবে, প্রত্যাহার করা হবে এবং সেই ব্যাপারে হাইকমিশন উদ্যোগ নেবে। দর্শক দেখেন ফলকার তুর্ক কি বলছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার আমলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর কি আলোকপাত করতে পারি। এটা একটা আশা ভরসা ছিল যে তারা যাতে, অর্থাৎ ওই ছাত্র জনতা আশা করছিল যে জাতিসংঘ একটা পদক্ষেপ নিক। বলছেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। অর্থাৎ শান্তিরক্ষী মিশনে তারা যে সদস্য সেনা কর্মকর্তা বা সদস্যদেরকে পাঠায় সেটা আর হবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে সাথে সাথেই ওই জাতিসংঘের হাইকমিশনার ফলকার তুর্ককে ফোন করেছেন এবং বলেছেন যেখানে যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আপনারা তথ্য অনুসন্ধানী মিশন পাঠান, অর্থাৎ তদন্তকারী দল পাঠান, পাঠিয়ে এখানকার পরিস্থিতি দেখেন আপনারা। আমরা এগুলি করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। দর্শক বুঝতে পারছেন যে তার মানে যে এই যে সেনাবাহিনী যে রাস্তায় নামলো, প্রথম দিকে তাদের তৎপরতাও দেখা গেল, কিন্তু হঠাৎ করে তারা চুপসে গেল, ঘুরে গেল। এই যে বন্দুকের নলটা ঘুরে গেল, এটা এমনি এমনি ঘুরে নেয়। তখনই কিন্তু মনে করা হচ্ছিল নিশ্চয়ই হয় মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘ এমন কিছু কথা বলেছে বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে, এমন বার্তা দিয়েছে যার কারণে তারা গুটিয়ে গেছে। এবং বাস্তবত তাই। শুধু 5ই আগস্ট চিন্তা করেন, যেভাবে ঢল নেমেছিল ঢাকা অভিমুখে, তখন যদি সেনাবাহিনী যদি শক্তি প্রয়োগ করতো, কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো। দর্শক, তার মানে এটা প্রমাণ হলো যে বাংলাদেশের এই যে পট পরিবর্তনে জাতিসংঘেরও একটা ভূমিকা ছিল, যে জাতিসংঘ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সে কারণে সেনাবাহিনীকে বার্তা দিয়েছে এবং সেনাবাহিনী সেই বার্তা শুধু গ্রহণ করেনি, রীতিমতো তারা ঘুরে দাঁড়িয়েছে, যার কারণে জনতার বিজয় সম্ভব হয়েছে এবং শেখ হাসিনার পতন সুনিশ্চিত হয়েছে। দর্শক, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার জনাব ফলকার তুর্ক গতকাল ছোটখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায়। আমাদের গণঅভ্যুত্থানের যে ইতিহাস আমরা লিখছি, লিখতে থাকবো সারা জীবন, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায়, কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আমি ফলকার তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি, বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে। সেখানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার, দ্য ইন্টারভিউয়ার। এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে
মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক। মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে, সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো তখন তুর্ক বলছেন বাংলাদেশকে নিয়ে এসছেন। মানে এটা কথা প্রসঙ্গে এসছে, উনি যে আসলে ঠিক চ্যালেঞ্জড হয়ে আসলে কথাটা বলেছেন, এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি। তিনি বলছেন, আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। শেখ হাসিনার সামলে সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমনপীড়ন চলছে। তারপর বলছেন তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি, এটা হুমকি আসলে, এটা ভদ্র ভাষায় বলা হয়েছে, সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না, কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও, গুলি চালাও, তাহলে তোমরা আর সৈন্য পাঠাতে পারবে না। মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে 1/11-র সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিল। সেই ক্ষেত্রে একটা চিঠি এবং এরকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি। বলা হয় যে একটা ফেক চিঠি, সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। একটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে 1/11 যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে, মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনীর সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না, এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয়। এবারকারটা ফেক বলতে পারছি না, কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন। একটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয়, এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য। কারণ শুধু অফিসারদের কথা বলছি না, ওখানে সেনা সদস্য যারা আছেন, সোলজার যারা আছেন, তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ। আমি রাষ্ট্রের কথা বাদ দিই, দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। এটা শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না, আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যাই সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর। আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি, মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা। এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে আছে। ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো, তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি, কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি, ব্যক্তিগতভাবে অফিসার্সরা, সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে। এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ, এই ক্ষেত্রে প্রচুর প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন। তো সেটা বন্ধ হওয়া ইটসেলফ একজন মানে মেইন কমান্ডারের পক্ষে, সেনাপ্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব নয়। এই সিদ্ধান্তের বাইরে যাওয়া, তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এটাই প্রধান কারণ হিসাবে কেউ বলতেই পারেন। এখন আমি একটা অল্টারনেটিভ যে ন্যারেটিভটা আমাদের ছিল সেটা কি মিথ্যা? উত্তর হচ্ছে সেটাও মিথ্যা না। এটা সত্য যে সেনাবাহিনী, এতে আমরা আমাদের সেনাবাহিনীর মধ্য বা নিম্ন পর্যায়ে, আমি উপরের টপ পর্যায়ে খুব বেশি আসলে মানে ধর্তব্যে আনি না, কারণ এই পারসেপশন আছে এবং এটা যৌক্তিকভাবেই মনে করি সেনাবাহিনীর একটা পর্যায়ের পর থেকে উপরের দিকে শেখ হাসিনা জাস্ট খুঁজে খুঁজে তার অতি অনুগত লোকজনকেই প্রমোশন দিয়ে তুলেছেন। আমাদের সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলা হয়েছে বেসামরিক প্রশাসনের মতো দলীয়করণ করতে গিয়ে, শুধুমাত্র তার ক্ষমতাকে যাতে চ্যালেঞ্জ করা না হয় সেটা নিশ্চিত করতে। তো ফলে আমি উপরের দিকটাকে বাদ দিয়ে এভাবে বলি, কারণ ওই অভ্যুত্থানের সময় আমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের সেনাপ্রধান বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যদেরকে নিয়ে একটা বড় সভা করেছিলেন এবং সেখানে রাইটলি ওখানে প্রেজেন্ট থাকা অনেকে, যাদের সাথে আমাদেরও প্রচুর অনেক মানুষের যোগাযোগ আছে, তারা রাইটলি জানিয়েছেন সেখানে সেনাবাহিনী অ্যাজ এ হোল শেখ হাসিনার পক্ষে আসলে আর ওভাবে দাঁড়িয়ে জনগণকে হত্যার জায়গায় যেতে চায়নি। এই চাপটা তীব্র ছিল, সুতরাং সেনাপ্রধান চাইলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারতেন আমার মনে হয় না। বা শেখ হাসিনা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি মুহূর্তে যেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে আরেকজন জেনারেলকে যদি সেনাপ্রধান বানিয়েও দিতেন, তার আরও অনুগত হোক, তার সেনাবাহিনীর উপরে সেই কমান্ড রাখা এবং তাদেরকে দিয়ে জনগণকে গুলি করে শত শত হাজার হাজার মানুষ হত্যা করানো সম্ভব ছিল বলে আমার মনে হয় না। আর যদি সেটা কেউ করতেও যেত, আমি মনে করি শেখ হাসিনার আসলে পতন ঠেকানো যেত না। এটা রাইটলি আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের লোকজন বুঝেছিল, হত্যার সংখ্যা বাড়ানো যেতে পারে, মানুষ খুনের সংখ্যা বাড়ানো যেতে পারে। সো রাইটলি সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার পক্ষে না দাঁড়িয়ে সরে এসেছেন। এবং আমি বিশ্বাস করি জাতিসংঘের এই পদক্ষেপ ঘোষণা না হলেও এই ঘটনাটা ঘটতো, এটা ঠেকানোর আসলে কোনো সুযোগ ছিল না। কারণ আবারও বলছি, মধ্য থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়েছিলেন খুব কঠোরভাবে। তবে একই সাথে এটা সত্য, জাতিসংঘের এই ধরনের হুমকি, এই ধরনের কড়া হুঁশিয়ারি অনেক দ্রুত কাজটা করেছে, অনেক সহজে কাজটা করেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জাতিসংঘ
জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের মতো মানুষ যখন এই হুমকি সেনাবাহিনীকে দেন, সেটাকে তারা কগনিজেন্সে নিতে বাধ্য হয়েছিল এবং সেটাও কাজ করেছে। এবং এটা একটা নতুন আলোচনা আমরা সামনে আস্তে আস্তে পাবো, সেটা হচ্ছে আমাদের এই মুভমেন্ট একেবারেই কোনো রকম কোনো বিদেশি সাহায্য ছাড়া হয়েছে কিনা, সেই আলাপটা নতুন করে আসবে। কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি আমাদের মাঠের অভ্যুত্থানে যারা ছিলেন তাদের নিরাপত্তা সহ বিভিন্ন দায়িত্বে আন্তর্জাতিক সংস্থা বা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা তাদের এক ধরনের ইনভলভমেন্টের কথা আস্তে আস্তে সামনে আসছে। জাতিসংঘের মতো গ্লোবাল প্রতিষ্ঠান এখানে দায়িত্ব পালন করেছে, খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এরকম হয়তো আরও কিছু আসবে, আরও কিছু যোগ হবে। এটা আমাদের সঠিক ইতিহাস লিখে রাখার জন্যই এটা কাজে লাগবে। কিন্তু এই মুভমেন্ট বিদেশিরা টাকা ঢেলে, বিদেশিরা টাকা দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত করেছে বলে যে ন্যারেটিভ দীর্ঘদিন থেকে মূলত আমলিক তো করছে, তাদের কথা সরিয়ে রাখি, ভারতও দেওয়ার চেষ্টা করছে, এটা একেবারে ফালতু, একেবারেই ফালতু। এই ধরনের কিছু কিছু কাজ যেগুলো ক্যাটালিস্টের মতো কাজ করেছে, ওটুকুই। এই ঘটনাটা আমরা ঘটিয়েছি, এই দেশের জনগণ ঘটিয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। এইরকম একটা ঘটনা, আরেকটা ঘটনা, আরও 2-4টা ঘটনা যুক্ত হতেই পারে। আমরা আবারও বলছি, এগুলো আমরা প্রকাশিত হোক বলেই আমরা চাই। আমরা একটা সঠিক ইতিহাস এই গণ অভ্যুত্থানে লিখতে চাই। তো সেই সবের জন্যই এটা লাগবে, এটা ইতিহাসের পার্ট হিসাবে। কোনো ইতিহাসকে আমাদের ভালো লাগুক খারাপ লাগুক আমরা লুকোতে চাই না, সেটা আসুক। কিন্তু সব কিছুর পরও উইথ সাম হেল্প ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদেরই গণ অভ্যুত্থান, এটা আমরাই ঘটিয়েছি। এবং এমন একটা সময় ঘটিয়েছি যখন দীর্ঘদিন শেখ হাসিনাকে চাপ দেয়া আমেরিকাও কার্যত সরে গিয়েছিল ভারতের পাল্টা চাপের ফলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের জনগণ এই ঘটনা ঘটিয়েছে, তাতে এই সত্যের কোনো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।